স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি দেবাশিস চন্দ্র সরকার। দোরগোড়া ঈদুল আজহা, কিন্তু অর্থমন্দা ও উচ্চ মূল্যের কারণে অনেকেই কিনতে পারছেন না পছন্দসই কোরবানির পশু। কয়েকজন মিলে একটি পশু কিনছেন। তাছাড়া বিভিন্ন দেশে চলমান সহিংসতার কারণে উৎসব নয়, ঈদ উদযাপনই অনেকের জন্য চ্যালেঞ্জ। আগামীকাল মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশে ঈদ। সুদানে 11 সপ্তাহের মতো চলছে সহিংসতা। এ পরিস্থিতিতে ঈদুল আজহা দেশটির জনতার জন্য উৎসব নয়, বরং কষ্টের অপর নাম। তার চেয়েও বিভীষিকাময় পরিস্থিতি বাস্তুচ্যুতদের। গেল 15 দিন যাবত 3 সন্তান নিয়ে হাইফা সীমান্তে কোনো রকমে মাথা গোঁজার ঠাঁই পেয়েছি। সুদান ফিরে যাওয়ার অবস্থা নেই, টিকিটের দামও আকাশ ছোঁয়া। আমি সন্তানদের ঈদের গল্প শোনাই, পরিবারের সাথে কত আনন্দেই না কাটতো দিন। প্রতিবেশী দেশে সহিংসতার প্রভাব পড়েছে ফিলিস্তিনের কোরবানির পশুর হাটেও। আমদানি করা যায়নি ছাগল, ভেড়া, তাই গাজা উপত্যকার বাজারে দামও আকাশ ছোঁয়া। সুদানে চলমান যুদ্ধের কারণে এবার সেদেশ থেকে কোরবানির পশু আনা যায়নি। সে কারণেই এবছর দাম বেশ চড়া। ক্রেতারা পকেটে মুদ্রা নিয়ে আসছেন ঠিকই, কিন্তু পশু কিনে নিতে পারছেন না। এবছর পশুখাদ্য যাতায়াতের খরচ 2-3 গুণ বেড়েছে। যে ছাগল বা ভেড়া 30,000 মিশরীয় মুদ্রায় কেনা যেত, সেটি এবার 60,000-ও মিলছে না। বাধ্য হয়ে অনেকে ভাগে কোরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার দেশগুলো ভুগছে চরম অর্থমন্দায়, মরার উপর খাড়ার খা সহিংসতা। তাই মিশর, লেবানন, আফগানিস্তানের মতো দেশগুলোয় কোরবানির জন্য পশু কিনতে রীতিমতো ঘাম ছুটছে ক্রেতাদের। চলতি বছর কোরবানির পশুর অনেক দাম। বেশিরভাগ মানুষ বেকার, দরিদ্র আর অভাবগ্রস্ত। তারা মাসে 1 থেকে 300 মুদ্রা আয় করে, কিন্তু একটি পরিবার চালাতে ন্যূনতম 500 আফগানি মুদ্রার প্রয়োজন। একটি ভেড়ার দামই 5,000 লিবীয় দিনার। আনুষঙ্গিক পণ্য কিনতে খরচ হবে আরও 4,000 দিনার, যা সাধারণ মানুষের পক্ষে কেনা অসম্ভব। আমি 4-5টি হাট ঘুরেও কোরবানির পশু কিনতে পারিনি। সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর বৃহস্পতিবার পালিত হবে ঈদুল আজহা। এদিন আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দিবেন মুসল্লিরা। মৌলি ইসলাম, যমুনা নিউজ। সংযুক্ত আরব আমিরাত থেকে প্রবাসীদের ঈদ প্রস্তুতি সম্পর্কে জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি। আমিরাতে প্রবাসীদের ঈদের প্রস্তুতি কেমন, আর আর্থিক মন্দার প্রভাব পড়েছে কি? দেবাশিস, আপনি যেমনটি বলছিলেন, তো আমি বলতে চাই সবাইকে আগাম ঈদ মোবারক। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। যারা বসবাস করেন তাদের আসলে ঈদ সম্মানই হচ্ছে একটু যুক্ত আরব আমিরাতের আসলে যে প্রবাসী রেমিটেন্স কষ্টের একটু বেদনার, কারণ তারা প্রবাসে যারা বসবাস করেন তাদের পরিবার ছেড়ে এই দূর প্রবাসে তারা কাজ করেন তাদের পরিবারকে একটু আনন্দ এবং একটু ভালো রাখার জন্য। কিন্তু অনেক প্রবাসী এবার ঈদে দেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, কিন্তু টিকিটের যে মূল্য ছিল সেই কারণে অনেকেই আসলে দেশে যেতে পারেননি। তারপরও তারা আসলে ওভারঅল যারা এখানে ফ্যামিলি নিয়ে এবং পরিবার নিয়ে যারা এখানে বসবাস করেন তারা চেষ্টা করেন আসলে এখানকার যারা আত্মীয় স্বজন যাদের একদম কাছাকাছি যে পশুর হাট আছে বা কোরবানির বাজারে এসে গিয়ে তাদের পছন্দের গরুটি বা ছাগল যেভাবেই পারছেন তাদের ক্রয় করে ঈদের প্রস্তুতি সেরেছেন। সেই সাথে যারা সাধারণ প্রবাসী আছে সেই প্রবাসীরা আসলে তাদের ঈদটা এমন যে প্রতিদিন কাজ ছুটি থাকলেও সাধারণ করার পর এই দুটো সকালবেলা তারা আসলে যে খুশি ছুটি থাকে সেটা হচ্ছে একটি এই কোরবানির ঈদ। এখানে অনেকদিন পরে রুমে আসার অনেকেই একদিনের ছুটি তারা আসার পর আসলে ঈদের দিনটা পেয়ে থাকেন, ঈদের চেষ্টাতে যান নামাজ পড়তে, যারা রুমে থাকেন তাদের নিয়ে আসলে ঈদটা পালন করেন, পরের দিন আবার তাদের ডিউটি থাকে। তারপরও এই কষ্টের ভিতরে তারা করছেন যাতে করে সবার সাথে ঈদটা কাটানোর জন্য। তাদের প্রস্তুতি বেশ ভালো। আমি এখানকার যে মার্কেট গুলো আছে সেখানে ঘুরে দেখেছি এবং অনেক প্রবাসীদের সাথে আসলে কথা বলার চেষ্টা করেছি। তারা একটা কথাই বলেছেন যে আসলে দেশের বাইরে পরিবার রেখে ঈদ করাটা আসলে অনেক কষ্টের এবং পরিবারকে তারা মিস করছেন। সেই সাথে আসলে আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে এখানকার যে বৈশ্বিক যে মন্দা, সেই মন্দায় যে এখানকার আসলে বাজারের যে পরিস্থিতি,
সংযুক্ত আরব আমিরাতে বলতে গেলে 90% শুরু করে সমস্ত কিছু আসলে, তারপরও গেল বছর এই বৈশ্বিক মন্দার কারণে বা কোভিড ছিল, সেই কোভিড এর পরে 15% যে খাদ্য সামগ্রীর উপরে, যেখানে সুপার মার্কেট, হ্যাপার মার্কেট বা ছোট ছোট গ্রোসারি আছে, সরকার সবাইকে চেষ্টা করেছেন 15% কমানোর জন্য। এবং সর্বোপরি আসলে এখানকার মার্কেটগুলো আপনি ঘুরলে দেখতে পাবেন সত্যিকার অর্থে এই 90% বাহির থেকে ইম্পোর্ট করার পরেও যেই পরিমাণ তাদের বাজারের যে মূল্য, সেটা তারা যতটা কমানোর চেষ্টা, এবং সেটাই তারা আসলে বা চাল। আমাদের সহকর্মী মেহেদি যুক্ত হয়েছিলেন আরব আমিরাত থেকে। সংযুক্ত আরব আমিরাতে চরম ভোগান্তিতে দেশে ঈদ করতে আসতে চাওয়া প্রবাসী বাংলাদেশিরা বাড়তি চাপ থাকায় মিলছে না বিমানের টিকিট। অনেকে টিকিট পেলেও অতিরিক্ত দামের কারণে কিনতে পারছেন না, ফলে পরিবার পরিজনের সাথে ঈদ কাটানোর সুযোগ হারাচ্ছেন প্রবাসীরা। কোনো উপায় না পেয়ে অনেকেই ছুটি বাতিল করে যোগ দিচ্ছেন কর্মস্থলে। সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদির পাঠানো রিপোর্টে বিস্তারিত। পবিত্র ঈদুল আজহার বাকি মাত্র একদিন। পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগ করে নিতে দেশে ফিরতে উদগ্রীব অসংখ্য প্রবাসী বাংলাদেশি। সংযুক্ত আরব আমিরাতে দেশে ফিরতে গিয়ে চরম ভোগান্তিতে প্রবাসীরা। একে তো টিকিট স্বল্পতা, তার উপর অতিরিক্ত দাম, সব মিলিয়ে অনিশ্চয়তায় তাদের ঈদ যাত্রা। ঈদ কেন্দ্র করে যাত্রী ভিড়, তাই পাওয়া যাচ্ছে না বাংলাদেশ বিমানের টিকিট। অন্য এয়ারলাইন্সগুলোতেও চওড়া দাম। দুবাই থেকে ঢাকা বা চট্টগ্রাম অনয়ের মূল্য প্রায় 2400 থেকে 3000 দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় 70 থেকে 90,000 টাকার বেশি। আবুধাবি থেকে ঢাকার টিকিট মিলছে 2100 থেকে 3000 দিরহামের বেশি, অর্থাৎ 65 থেকে 90,000 টাকা, যা সাধারণ প্রবাসীদের 4-5 মাসের বেতনের সমান। সাধ্যের বাইরে হওয়ায় ছুটি বাতিল করে কর্মস্থলে যোগ দিচ্ছেন অনেক প্রবাসী। ঈদ উদযাপনে পরিবারের সাথে থাকতে না পেরে হতাশ তারা। ভাবছিলাম যে 3 বছর হয়ে গেছে দেশে যাবো, আত্মীয় স্বজন লিয়া মা বাপলেই সাথে ঈদ করতেন। এখন এই যে বাই টিকিটের দাম 2000-2200 দাম লাগে, আমরা টিকিট লইতে বলছে, এগুলো আমরা কই পাবো ভাই? আমার মনে হয় যে নামে মগিদা লইতে পারেন না, কারণ টিকিটের অনেক দাম ভাই। আমরা যে দেশে যাবো, দেশে যাইতে হলে মনে হয় যে আসা যাওয়ার জন্য 1.5 লাখ টাকার উপরে লাগে, শুধু খালি বিমান বাড়াই। ঈদ সময় টিকিট সংকট ও দাম বেড়ে যাওয়ার কথা জানালো ট্রাভেল এজেন্সিগুলো। বিমানের প্রাইসটা বেশি অনেকটাই হাই, তাও বিমানের সিটি তো মিলে না। দ্বিতীয়ত হচ্ছে যে নর্মাল মানুষ, আমাদের সাধারণ লোক যেখানে প্রবাসী আছে সেটা আছে, কিন্তু ওরা যে প্রাইসটা শুনেই তো ওদের পক্ষে সম্ভব না। এই যে টিকিট 2700, 2800, 3000 সামথিং বেশি টাকা আছে। বাংলাদেশ বিমানের দুবাই অফিস বলছে, পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ইচ্ছা থাকলেও হজের কারণে তা সম্ভব হয়নি। মেহেদি, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত। লেবাননে আওয়ামী লীগের 74তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন শাখা। রোববার দাওরায় এই আয়োজনে উপস্থিত ছিলেন দলটি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এদিন আওয়ামী লীগ গঠনের ইতিহাস, বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন নেতাকর্মীরা। দলের সাথে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা। বাংলাদেশ দূতাবাসে পাসপোর্ট সেবা চালু করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান তারা। এদিন সভা শেষে ছিল কেক কাটার আয়োজন। এতে সভাপতিত্ব করেন মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি ইস্কান্দার আলী মোল্লা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক SM জসিম। প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা আশফাক তালুকদার। আরও উপস্থিত ছিলেন ইয়াসিন আবু তাহের, মোহাম্মদ জাহাঙ্গীর, আল আমির, মোহাম্মদ শাহিন, আব্দুর রশিদ, নাসিমা আক্তার, তাহমিনা আক্তার ও আব্দুল করিম সহ আরও অনেকে। মুসলমানদের মধ্যে ভেদাভেদ কামনা করে শয়তান। ভ্রাতৃত্ব বিনষ্ট হয় এমন কাজ থেকে দূরে থাকাই আল্লাহর বিধান। পবিত্র হজের খুতবায় মুসলিম বিশ্বের ঐক্য বহাল রাখার আহ্বান জানালেন সৌদির প্রখ্যাত আলেম শেখ ইউসুফ বিন মোহাম্মদ বিন সাইদ। আজ হজের খুতবা শুনতে আরাফাতের ময়দানে হাজির হন 26 লাখের বেশি মুসলিম। লাব্বায়েকে আল্লাহুম্মা লাব্বায়েক ধ্বনিতে মুখরিত হয় গোটা প্রান্তর। এর মাধ্যমে শেষ হলো হজের মূল আনুষ্ঠানিকতা। একই পোশাকে বিশ্বের নানা প্রান্তে নানা বর্ণের মানুষের মিলন মেলা। মহান আল্লাহর দরবারে পরিপূর্ণ আত্মসমর্পণ। লাখো মুসল্লির কণ্ঠে একই উচ্চারণ, লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক, অর্থাৎ আমি হাজির, হে আল্লাহ আমি হাজির।
মিনায় ফজরের নামাজ শেষে ভোরেই 15 কিলোমিটার দূরের আরাফাত ময়দানে পৌঁছান মুসল্লিরা। অংশ নেন হজের মূল আনুষ্ঠানিকতায়। এই ময়দানে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবেগতাড়িত মুসল্লিরা সেখানে দাঁড়িয়ে প্রার্থনা করেন আত্মশুদ্ধি আর পাপ মুক্তির। দোটানার মধ্যে হজ করলাম। একদিকে আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার আনন্দ, অন্যদিকে চলমান সহিংসতায় প্রতিনিয়ত আমার দেশ সুদানে প্রাণ হারাচ্ছেন মানুষ। আল্লাহর কাছে শান্তি স্থিতিশীলতা কামনা করলাম। এই খুশি ভাষায় প্রকাশ করার মতো না। এই প্রথমবার হজে অংশ নিলাম। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। জানি না আর কখনো হজে অংশ নিতে পারবো কিনা। স্থানীয় সময়ে দুপুর 12:15টায় খুতবা শুরু করেন সৌদির প্রখ্যাত আলেম শেখ ইউসুফ বিন মুহাম্মদ বিন সাইদ। মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জোরালো করা বিষয়টি তুলে ধরেন তিনি। বাংলা সহ 20 ভাষায় সম্প্রচারিত হয় খুতবা। একটি শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মতোই মুসলিমরা। শরীরের একাংশে আঘাত লাগলে সেই ব্যথা বাকি অংশে অনুভূত হবে। সে কারণে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সংঘাত পরিহার করে বজায় রাখতে হবে ভ্রাতৃত্ববোধ। কারণ একজন মুসলিমের পরিচয় প্রকাশ পায় নম্র ভদ্র আচরণে। খুতবা শেষে মসজিদে নামিরায় জোহর আর আসরের নামাজ একসাথে আদায় করেন হাজিরা। 26 লাখের বেশি মুসল্লির উপস্থিতিতে হজের ইতিহাসের অন্যতম বড় জমায়েত হলো এবার। মঙ্গলবার রাতে মুজদালিফায় অবস্থান করে শয়তানকে মারার জন্য পাথর সংগ্রহ করবেন মুসল্লিরা। ভোরে মিনায় ফিরে আল জামারায় শয়তানের প্রতীক লক্ষ্য করে পাথর ছুড়বেন। বুধবার পশু কোরবানির পর মাথা ন্যাড়া করে ইহরামের কাপড় ছাড়বেন হাজিরা। পরে মক্কায় ফিরে তাওয়াফ করবেন পবিত্র কাবা ঘর। মৌলি ইসলাম, যমুনা নিউজ। কাতারে 10 জন কোরআন হাফেজ ও 4 আলোকিত ব্যক্তিত্বকে সম্মাননা দিয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা কাতার। রাজধানী দোহার ওয়াসিস বিচ ক্লাবে হয় এই আয়োজন। সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ডক্টর হাবিবুর রহমান, বাংলাদেশ দূতাবাসের শ্রম মিনিস্টার ডক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সমাজসেবায় শফিকুল ইসলাম তালুকদার বাবু ও আব্দুল জলিল। হাফিজগণ হলেন আবদুল্লাহ মুস্তাফিজ, জাকারিয়া জসিমউদ্দিন, মোহাম্মদ বিন মিজান, ইব্রাহিম বিন মুনির, জাফরুল্লাহ, খালিদ বিন মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন আরও এক প্রবাসী বাংলাদেশি। সোমবার ফ্রি স্টেট প্রদেশের বোসা বেলু এলাকায় হত্যা করা হয় তাকে। এ নিয়ে গেল 3 দিনে প্রাণ হারালেন 4 বাংলাদেশি। সোমবার নিহত হন রিগান ইসলাম। তার বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায়। স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা জানান, সোমবার সন্ধ্যায় রিগান তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে নিজ গাড়িতে অবস্থান করছিলেন। এ সময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে প্রাণ হারান তিনি। পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা অনেকের। এ বিষয়ে বিস্তারিত জানাতে দক্ষিণ আফ্রিকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুল আলম। আলম, বাংলাদেশিদের উপর একের পর এক হামলার ঘটনা ঘটছে, এর কারণটা কি, আর প্রশাসনের পক্ষ থেকে কি কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেবাশিস, এখানে যে হত্যাকাণ্ডগুলো ঘটে থাকে সাধারণত ডাকাতির ঘটনায় মানুষজনকে কিন্তু প্রবাসী বাংলাদেশ যারা তারা হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন। আমরা এখানকার স্থানীয় প্রবাসী বাংলাদেশি অনেকের সাথে কথা বলেছি এসব বিষয় আসলে কেন হচ্ছে, এসব হত্যাকাণ্ডগুলোর মূলে কি রয়েছে। স্থানীয় প্রবাসী বাংলাদেশে বলছিলেন যে শতকরা 80%-এরও বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে ডাকাতি যখন হয় দোকানে, ঠিক তখনই তারা যখন দোকানে টাকা পয়সা নগদ অর্থ যখন তারা চাচ্ছেন ঠিকঠাক মতো না পেলে আরো বাড়তি পাওয়ার আশায় অনেক সময় দেখা যাচ্ছে যে হত্যাকাণ্ডগুলো সংঘটিত হচ্ছে। এছাড়াও এখানে প্রবাসী বাংলাদেশি দোকানে যারা কাজ করেন তাদেরও কিছু অসতর্কতা রয়েছে, যারা বলছিলেন যেমনটি হচ্ছে যখন ডাকাত দল দোকানে হানা দিচ্ছে তখন অনেকে হয়তো দৌড় দিয়ে পালানোর চেষ্টা করছে বা নিজেকে একটু সেভ করার চেষ্টা করছে, বা অনেক সময় দেখা যাচ্ছে ডাকাত দল যখন ডাকাতি করে চলে যাচ্ছে তখন তাদেরকে ধাওয়া করার চেষ্টা করে। এইসব ঘটনায় কিন্তু অনেক হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে বলে স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা বলছেন। এছাড়াও কিছু সমস্যা রয়েছে, যেমন দোকানের পাশে দোকান খোলা থেকে শুরু করে বা ব্যক্তিগত শত্রুতার জেরে অনেকে খুনেছেন, যেমন লিগানের খবর বলছিলেন কিছুক্ষণ আগে।
যে গানের খবর বলছিলেন সেটির কথা যদি আমরা একটু বলি, সে গাড়িতে বসা ছিল কিন্তু সেখানে তাকে হত্যা করা হয়েছে। আর প্রশাসনিক ব্যাপারে প্রত্যেকটা ঘটনা স্থানীয় পুলিশ থানায় মামলা হয়, তবে আমরা বাংলাদেশি যারা আছি আমরা বাংলাগুলো খুব একটা লড়ি না, এগুলোর পিছনে থাকি না, ফলশ্রুতিতে একটা সময় আসামিরা খালাস পেয়ে যায়, যার কারণে এই হত্যাকাণ্ডগুলো সুষ্ঠু কোনো তদন্ত বা বিচার সংগঠিত হয় না। দেবাশিস, ধন্যবাদ আলম যুক্ত হবার জন্য। এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।